এভরিওয়ান, তোমাদের সকলকে এডুসলভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর প্রশ্নবিচিত্রার ইংরেজির প্রথম স্কুলটা করব। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমাদের এই গল্পটা আমাদেরকে কোথা থেকে নেওয়া হয়েছে? এই গল্পটা নেওয়া হয়েছে দ্য উইন্ড ক্যাপ থেকে। এটা কার লেখা? এটা হচ্ছে জেন ইয়েলেনের লেখা। ঠিক আছে, তোমরা সবাই প্রথমে যখন গল্প পড়বে সবাই অবশ্যই দেখবে যে গল্পটি কার লেখা। তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যে পড়ো না যে গল্পটা কার লেখা, এটা অবশ্যই পড়বে। তারপরে এখন দেখো, তোমরা যেহেতু সবাই গল্পটা পড়েছো, আমি আর তাই পড়াচ্ছি না, তাই আমি সবার প্রথমে এবার প্রশ্নগুলো করছি। ঠিক আছে, প্রথমে কি বলেছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। মানে এখানে 4টে অপশান দেওয়া আছে, এখান থেকে কোনটা সঠিক উত্তর হবে তা আমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে জন পুট দ্য ফেয়ারি ম্যান অন হিজ হেড। জন সেই মানব পরীটিকে তার মাথার উপরে নিয়েছিল। সেভ হিজ হেড ফ্রম হিট অফ দ্য সান, তার মাথাকে রোদের উত্তাপ থেকে বাঁচানোর জন্য। সেভ হিজ হেড ফ্রম রেইন, তার মাথাটাকে বৃষ্টির থেকে বাঁচানোর জন্য। ফিড অ্যান ইগল, একটা ইগল পাখিকে খাওয়ানোর জন্য। না সেভ দ্য ম্যান ফেয়ারি, সেভ দ্য ফেয়ারি ম্যান, সেই পরিমানবটিকে বাঁচানোর জন্য। তাহলে আমাদের উত্তর কি হবে? না পরিমানবটিকে বাঁচানোর জন্য। কারণ তোমরা এখানে দেখতে পাবে যে সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক আ হ্যাট টু কিপ মি সেফ, তুমি আমাকে তোমার মাথার উপরে তুলে রেখেছো একটা টুপির মতন করে, কিপ মি সেফ, আমাকে রক্ষা করার জন্য। আচ্ছা, তারপরে প্রশ্ন, হোয়েন জন স দ্য শিপ, যখন জন শিপটাকে দেখলো, এটা ছিল কামিং টু দ্য পোর্ট, বন্দরে আসছিল। অ্যাঙ্কর নিয়ার দ্য বিচ, মানে সমুদ্রের তীরে আসছিল। গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য সি বিচ, মানে সমুদ্রের তীর থেকে দূরে চলে যাচ্ছিল। অ্যাঙ্কর্ড ইন দ্য মিডল অফ আ সি, না সমুদ্রের মাঝে সেটা নোঙর করেছিল। তাহলে আমাদের উত্তর কি হবে? যে না, আমাদের উত্তর হবে অ্যাঙ্কর্ড নিয়ার দ্য সি বিচ, সি বিচের কাছে, অর্থাৎ সমুদ্রের তীরে নোঙর করেছিল। তার কারণ কি? দেখো, এইখানে দেখতে পাবে যে অন সিইং আ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, শোর কথার অর্থ হলো সমুদ্রের তীর। ঠিক আছে, তারপরের প্রশ্ন বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইয়োর ওন ওয়ার্ডস, তোমার নিজের বাক্য অনুযায়ী লিখতে হবে তোমাকে। হোয়াই ডিড নট জন লিসেন টু দ্য কিউশনস অফ হিজ মাদার, জন তার মায়ের সতর্কতা কেন শোনেনি? এটা দেখো কত নম্বরে? 2 নম্বরে। তোমাদেরকে কিন্তু একটু বড় করে লিখতে হবে প্রশ্নটা, 2 নম্বর পেতে হলে। শর্টে লিখে দিলে অবশ্যই হবে না, তোমাদেরকে বড় করে লিখতে হবে। তাহলে দেখো, তাহলে আমাদের উত্তর কি হচ্ছে? যে জন ডিড নট লিসেন টু কিউশনস অফ হিজ মাদার, জন তার মায়ের সতর্কতা শোনেনি কারণ হি ওয়াজ টু এক্সাইটেড, সে ছিল খুবই কি? এক্সাইটেড কথার অর্থ কি? এক্সাইটেড কথার অর্থ হলো সে ছিল খুবই উত্তেজিত। অ্যাবাউট দ্য ম্যাজিক্যাল উইন্ড ক্যাপ, মানে সেই জাদুকরী হাওয়া টুপিটা নিয়ে। অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার, মানে সেই রোমাঞ্চ ইট প্রমিস, যা তাকে কথা দিয়েছিল। হি ওয়াজ এজার, সে ছিল খুব উদ্গ্রীব। টু এক্সপ্লোর, অনুসন্ধান করতে। দ্য সি, মানে সমুদ্রকে। অ্যান্ড এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা করতে। হিজ ফার্স্ট ভয়েস, মানে তার প্রথম সমুদ্রযাত্রাকে অভিজ্ঞতা করতে। হিজ এক্সাইটমেন্ট, তার উদ্গ্রীবতা। মেড হিম, তৈরি করেছিল। ইগনোর হিজ মাদার ওয়ার্নিংস, তার মায়ের সতর্কতা উপেক্ষা করতে তাকে তৈরি করেছিল। অ্যাজ হি ওয়াজ মোর ফোকাসড, সে আরও বেশি মনোযোগী ছিল। অন দ্য অপরচুনিটিস, মানে সেই সুযোগগুলোর উপরে। দ্য ক্যাপ কুড ব্রিং, মানে সেই টুপিটা আনতে পারে। র্যাদার দ্যান এনি আদার পসিবল ডেঞ্জার, অন্যান্য বিপদ আনার থেকেও বেশি সে মনোযোগী ছিল যে টুপিটা তাকে কী কী সুযোগ দিতে পারে। ঠিক আছে, এই প্রশ্ন হয়ে গেল। এই প্রশ্নটা করার পর তারপরে আমরা চলে আসছি কিসে? তারপরে আমরা চলে আসছি এই ছড়াটায়। এই ছড়াটার নাম কি? এই ছড়াটার নাম হচ্ছে অ্যান এপ্রিল ডে। ঠিক আছে, তারপরে এবার এই ছড়াটা কার লেখা? না হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর। ঠিক আছে, তারপর তোমরা এই ছড়াটা নিশ্চয়ই পড়েছো, আমি আর পড়াচ্ছি না। তারপর আমরা প্রশ্নের মধ্যে চলে আসি। এখানে কি বলেছে? হোয়ার ডাজ দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ প্লেন ব্লুমস, মানে কোথায় সবার প্রথমে সমভূমিতে ফুল ফোটে? তাহলে কোথায় সমভূমিতে সবার প্রথমে ফুল ফোটে? দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ প্লেন ব্লুমস ইন দ্য উড। দেখো, তোমরা এখানেও দেখতে পাবা টি ইজ সুইট টু ভিজিট স্টিল উড হোয়ার দ্য স্প্রিং দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ প্লেন, মানে বসন্তের কালে প্রথম ফুল ফোটে কোথায়? সমভূমিতে না বনের মধ্যে। ঠিক আছে,
তারপরে প্রশ্ন কি বলেছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভ দ্য সিজন ওয়েল? তোমার কেন মনে হয় যে কবি এই সিজন, এই ঋতুটিকে খুব বেশি ভালোবাসে? তাহলে উত্তর কি? তাহলে দ্য পোয়েট লাভ দ্য সিজন, কবি এই ঋতুটিকে ভালোবাসে ওয়েল বিকজ, তার কারণ দ্য ফরেস্ট গ্ল্যাডস আর ফিল্ড উইথ ব্রাইট কালার ফ্লাওয়ার, মানে বনের ফাঁকা স্থান আর ফিল্ড পরিপূর্ণ থাকে উইথ ব্রাইট কালার ফ্লাওয়ার, মানে উজ্জ্বল রঙিন ফুল দ্বারা অ্যাট দিস টাইম, এই সময়, অ্যান্ড নো ডার্ক ক্লাউডস, মানে কোনো কালো মেঘ, ইন্ডিকেট দ্য কামিং অফ স্টর্ম, মানে কোনো কালো মেঘের আগমন ঘটে না এখানে। তারপরে প্রশ্ন, আচ্ছা তারপরে প্রশ্ন, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভ দ্য সিজন ওয়েল? তোমার কেন মনে হয় যে কবি এই সিজনটাকে অনেক বেশি ভালোবাসে? তাহলে তার উত্তর কী হবে? দ্য পোয়েট লাভ দিস সিজন, কবি ভালোবাসে ওয়েল, ভালো করে, বিকজ দ্য ফরেস্ট গ্ল্যাডস আর ফিল্ড উইথ ব্রাইট কালারফুল ফ্লাওয়ার্স, মানে বনটি, গ্ল্যাডস কথার অর্থ হলো ফাঁকা স্থান, অফ আর ফিল্ড উইথ ব্রাইট কালার ফ্লাওয়ার্স, মানে পরিপূর্ণ থাকে উজ্জ্বল রঙিন ফুল দ্বারা অ্যাট দিস টাইম, এই সময়, অ্যান্ড এবং নো ডার্ক ক্লাউডস ইন্ডিকেট কামিং অফ দ্য স্টর্ম, মানে কোনো কালো মেঘ ঝড়ের আগমনের কোনো ইঙ্গিত দেয় না। তারপরে প্রশ্ন কি বলেছে, হোয়াট ডাজ আর্থ লুজেন্ট মাউন্ট মিন? অর্থাৎ এই আর্থ কথার অর্থ হলো এখানে মাটি, এই মাটির উর্বরতার মানে কি? এই মাটির উর্বরতার মানে কি? দ্য আর্থ লুজেন মাউন্ট মিনস ইজ ইট কথার অর্থ হলো এখানে সয়েল, অর্থাৎ মাটির কথা বলছে। সয়েল কন্টেইনড ওয়াটার অ্যান্ড মিনারেলস, জল এবং খনিজ পদার্থ গ্রহণ করে রাখে ফর স্যাপলিংস টু গ্রো। স্যাপলিং কথার অর্থ হলো যে ছোটো চারা গাছ বৃদ্ধি পাওয়ার জন্য। এখানে তোমরা দেখতে পাবে যে ফ্রম দ্য আর্থ লুজেন মাউন্ট দ্য স্যাপলিং ড্রিউজ ইজ সাস্টেইন অ্যান্ড থ্রাইভস। বুঝতে পেরেছ? তারপরে হচ্ছে তোমাদের গ্রামার, ঠিক আছে? এখানে দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কালেকটিভ নাউন্স। কালেকটিভ নাউন কথার অর্থ হলো কি? কোনো একটা নাম যেগুলো সমষ্টি, যেমন হচ্ছে যেমন রাম, শ্যাম, যদু, মধু, বিভিন্ন জায়গার নাম, যেমন হচ্ছে দিল্লি বলে একটা দিল্লি আছে, তারপরে মথুরা আছে, এরকম অনেক জায়গার নাম আছে, ঠিক আছে? আচ্ছা তোমরা এখন জায়গার নাম বাদ দাও, তোমরা শোনো যে কালেকটিভ নাউন্স। আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, তারপরে প্রশ্ন বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার কালেকটিভ নাউন্স। কালেকটিভ নাউন কথার অর্থ বলতে কি বলেছে যে, আচ্ছা তোমাদেরকে প্রথমে আগে কালেকটিভ নাউন কি সেটা দেখায় আগে তোমাদেরকে, দাঁড়াও। আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছ কালেকটিভ নাউন মানে হচ্ছে যে নাউন কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর অনেকগুলো সমষ্টি, অনেকগুলিকে একসঙ্গে বোঝায়, তাকে কি বলে না কালেকটিভ। যেমন হচ্ছে ছাত্র, ক্লাসে কারা থাকে? ছাত্র, তাহলে হচ্ছে ক্লাস, আর্মি, মিটিং। আর উদাহরণ হচ্ছে মানুষজন, শুধু মানুষজন মানে না, পুরো ফ্যামিলি, গোটা ফ্যামিলিকে বোঝায়। গ্রুপ, কমিটি, তারপর হচ্ছে গ্যান্ট্রি, এগুলো হচ্ছে, এই সমস্তগুলো হচ্ছে কালেকটিভ নাউন, যেগুলো অনেকগুলোকে সমষ্টিকে বোঝায়, ঠিক আছে? এইবার তোমরা দেখো এইখানে বলেছে যে পিকক্স, এ ড্যাশ অফ পিকক্স, তাহলে পিকক্সের গ্রুপকে কি বলে? এ প্রাইড অফ পিকক্স অথবা এ মাস্টার অফ পিকক্স, এটা বলে, ঠিক আছে? তেমনভাবেই টোডস কথার অর্থ হলো ব্যাং, তাহলে ব্যাংকে কি বলে? এ নটস অফ টোডস, ঠিক আছে? এটা হয়ে গেল। তারপরে কি বলেছে? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি বলেছে? এবার অ্যাবস্ট্রাক্ট নাউনের কথার অর্থ হলো মানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন জিনিস যেটাকে তোমরা অনুভব করতে পারবা না, ঠিক আছে? কিন্তু আছে, অনুভব করা যায় না। যেমন তোমাকে অ্যাবস্ট্রাক্ট নাউনের বলতে আমি কেমনভাবে বোঝাই, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন কথার অর্থ হলো যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে কি না ওইভাবে অনুভব করা যায় না, ঠিক আছে? যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে এখন যেমন কী পড়ছে? লাভ, মার্সি, ক্রুয়েলটি, ফ্রেন্ডশিপ, হোপ, স্লিপ, ট্রুথ, জাস্টিস, ডিজায়ার, ডিসঅ্যাপিয়ার, ডার্কনেস, ফিয়ার, এইসব পড়ছে, বুঝলাম? এবার দেখো কি বলেছে? ওনার কি হবে? ওনার হবে ওনারশিপ। আর ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু হবে কি? ইনফ্যান্সি, ঠিক আছে? এইবার তারপরটা কি বলেছে? তারপরটা বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, মানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে ব্ল্যাঙ্ক পূরণ করতে হবে। হোয়েন আই ড্যাশ ডু মাই হোমওয়ার্ক মাই ফ্রেন্ড ক্যাম অ্যান্ড মিট, যখন আমি আমার হোমওয়ার্ক করছিলাম তখন আমার বন্ধু এসছে। তাহলে এই ডুয়ের সাথে কি বসবে এমন যার জন্য এই ভার্বটা পুরো একদম সঠিক এবং কমপ্লিট হবে?
তাহলে তোমাদেরকে আগে এই ভার্ব করার জন্য সবার প্রথমে কি পড়তে হবে না, গ্রামার টেন্স পড়তে হবে সবাইকে, তোমরা একা নয়, তোমাদের সবাইকে টেন্স পড়তে হবে। তাহলে আমাদের সবার প্রথমে এটাকে কি বলেছে, এইটা সবার প্রথমে এটাতে কি বলেছে যে হোয়েন আই ড্যাশ ডু, তাহলে ডুটা কি হবে, ওয়াজ ডুইংটা কিসের মধ্যে পড়ছে, যে না এটা পড়ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। তো প্রথমে হচ্ছে সাবজেক্ট আই, তাহলে আই ওয়াজ, ডু এর সাথে অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ, এবার তারপর বাকিটা অবজেক্ট, ঠিক আছে এমনভাবে। তারপর দ্বিতীয়টা কি বলেছে, দ্য ক্রপস ড্যাশ লুক ফর দ্য টেরোরিস্ট ফর সেভারাল ডেজ, এটা কি হবে, হ্যাড বিন লুকিং। এই হ্যাড বিন লুকিংটা কিসের মধ্যে পড়ছে, কোন ভার্বের ফর্মের মধ্যে পড়ছে, না এটা পড়ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়ছে, যেটার নিয়ম কি না সাবজেক্টের পরে কি হচ্ছে হ্যাড, তারপর বিন, তারপর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ, ভার্বের এটা হচ্ছে ভার্বের সাথে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কি না আইএনজি যোগ, ঠিক আছে। তারপর হি ড্যাশ রিড দ্য স্টোরি লাস্ট নাইট, সে কি না বই পড়ে ঘুমিয়ে গেছে, এটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে একদম সিম্পল টেন্সের মধ্যে বলছে, পাস্ট সিম্পল টেন্স, যেমন লাস্ট নাইট বলেছে, কাল রাতে পড়া হয়ে গেছে, তাহলে এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, হি রিড দ্য স্টোরি লাস্ট নাইট, ঠিক আছে। তারপরে 4 নম্বরটা, অদিতি ড্যাশ ফিনিশ হার হোমওয়ার্ক বিফোর শি ওয়েন্ট স্লিপ, অদিতি ফিনিশ করে তার বাড়ির কাজ বিফোর শি ওয়েন্টস টু স্লিপ, সে ঘুমাতে যাওয়ার আগে তার বাড়ির কাজ শেষ করে, তাহলে এটা হচ্ছে হ্যাড ফিনিশ। তাহলে এটা কোন ফর্মে আছে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি না সাবজেক্ট প্রথমে, তারপরে হচ্ছে কি না হ্যাড বসবে, হ্যাডের পরে কি বসবে না ভার্বের থার্ড ফর্ম, এই যে এইখানে এই জন্য হ্যাড ভার্বের থার্ড ফর্ম, ফিনিশের থার্ড ফর্ম করলে হয় ফিনিশড হার হোমওয়ার্ক বিফোর শি ওয়েন্ট টু স্লিপ, ঠিক আছে এটা হয়ে গেল। এইবার এটার পরে তারপর চলে আসো তোমরা ডু অ্যাজ ডাইরেক্ট, এটা কি বলেছে, রমেশ ইজ রিডিং রাকেশ বুক, রমেশ কার বই পড়ছে না রাকেশের বই পড়ছে, আইডেন্টিফাই অ্যান্ড রাইট ডাউন দ্য কেস কথার অর্থ হলো কি না কারক, মানে কারক লিখতে হবে, আন্ডারলাইন দ্য নাউন্স, মানে নাউনের নিচে যে আন্ডারলাইন করা রয়েছে সেগুলো কোনটা কি কারক সেগুলো বোঝাতে হবে তোমাকে। তাহলে এখানে রমেশ কি না রমেশ হচ্ছে নমেটিভ কেস কথার অর্থ হলো কর্তৃকারক, যেটা এখানে না মানে সাবজেক্টের ক্ষেত্রে বোঝাচ্ছে, ইজ রিডিং রাকেশ বুক, কার পড়ছে না রাকেশের বই পড়ছে, রাকেশের উপর জোর দিয়ে পড়ছে, তাই জোর দিয়ে বললে কি হয় না পজিটিভ কেস কথার অর্থ হলো সম্বন্ধবাচক, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। দেখো এখানে কি বলেছে, যেমন এই যে নমিনেটিভ কেস, নমিনেটিভ মানে হচ্ছে বাক্যগুলোর সাবজেক্টগুলো হয় নমিনেটিভ কেস, তাহলে এখানকার আমাদের সাবজেক্ট কি না সাবজেক্ট হচ্ছে রমেশ, ঠিক আছে। তারপর এখানে কি বলেছে, আমরা পজিটিভ কেস বলেছি রাকেশ বুক, আমরা কার বইয়ের উপর জোর দিয়ে কথা বলছি না রাকেশের বইয়ের উপরে জোর দিয়ে কথা বলছি, তাহলে পজিটিভ কথার অর্থ হলো কি না অধিকারবাচক, অর্থাৎ যে ওয়ার্ডটি দ্বারা একটি নাউন বা প্রোনাউন অপর কোনো নাউন বা প্রোনাউনের উপর অধিকার প্রতিষ্ঠিত করে, রমেশ কার বইয়ের উপর অধিকার প্রতিষ্ঠিত করছে না রাকেশের বইয়ের উপর, ঠিক আছে। তারপরে প্রশ্ন কি বলেছে, ইট উইল বি রেইনিং সুন, খুব শীঘ্রই বৃষ্টি হবে, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বিয়াল অ্যাকুইজিটিভ, মানে অ্যাডভার্বিয়াল তোমাকে বলতে হবে, অ্যাডভার্বিয়াল এখানে হচ্ছে সুন হবে, অ্যাডভার্বিয়াল কথার অর্থ হলো এটাকে একটা আলাদা মানেও বলা হয় অ্যাডভার্ব অ্যাট টাইম, মানে এটা একটা নির্দিষ্ট সময় বলে দেয়নি, যেমন আমি তোমাকে দেখাচ্ছি দাঁড়াও, অ্যাডভার্বিয়াল তো যেমন এই যে অ্যাডভার্ব অফ টাইম মানে বিভিন্ন সেন্টেন্সের মধ্যে হয় এগুলো, যেমন যখন এক বা একাধিক ওয়ার্ড সময় নির্দেশ করে ওয়ার্ড যখন একটা সময় নির্দেশ করে তখন ওই ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডসকে কী বলে না অ্যাডভার্ব টাইম। এবার যার মধ্যে দেখো ইয়েস্টারডে, মর্নিং, টুমোরো, ইন দ্য মর্নিং নাও আছে, এছাড়াও আছে যেমন দেন, বিফোর, আফটার, সুন, এই যে সুন সেটা অ্যাডভার্ব টাইমের মধ্যে পড়ছে, ঠিক আছে। এবার তারপরটা বলেছে ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, এটা কি বলেছে, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, সাবজেক্ট এটা সব থেকে সোজা, সাবজেক্ট কোনটা না ক্লোজ থেকে ম্যান অবধি হচ্ছে তোমার সাবজেক্ট, আর হুইল থেকে ক্লিং অবধি হচ্ছে তোমার প্রেডিকেট, সাবজেক্ট কথার অর্থ হলো উদ্দেশ্য আর প্রেডিকেট কথার অর্থ হলো বিধেয়, ঠিক আছে। এটা বাংলাতেও আছে তোমাদের উদ্দেশ্য বিধেয় বলে এই জিনিসটাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রাই টু ইউজ এভরি অপরচুনিটি ইন লাইফ, তোমাদের প্রত্যেকটা সুযোগকে কাজে লাগাও জীবনে, এটা কি সেন্টেন্সের মধ্যে পড়ছে, এটা পড়ছে ইম্পারেটিভ সেন্টেন্স কথার অর্থ হলো যার মধ্যে তোমার আদেশ পড়ে, নিষেধ পড়ে, তারপরে কমান্ড অর্থাৎ আদেশ, তারপরে হচ্ছে তোমার আরও বিভিন্ন জিনিস আছে, দ্বারা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স তো
দেখো, যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স কথার অর্থ হলো যে সমস্ত সেন্টেন্সে বক্তা অনুরোধ, আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায় সেই সেন্টেন্সগুলোকে সাধারণত কি বলে না ইম্পারেটিভ সেন্টেন্স বলে। বুঝতে পেরেছো? যেমন হচ্ছে দেখো, যেমন হচ্ছে প্লিজ গিভ মি ইউর আমব্রেলা, গিভ মি এ কাপ অফ টি, রিড অল্টারনেটিভলি, ডোন্ট রান ইন দ্য সান, এইগুলো। বুঝতে পেরেছো? তেমনই এখানে কি বলছে না ট্রাই করতে বলছে। ঠিক আছে, এইবার তারপরটা দেখো, তারপরটা কি বলেছে, টুডে ড্যাশ থিংস অফ হিজ ওন ইন্টারেস্ট, মানে এখন ড্যাশ চিন্তা করে নিজের আগ্রহ। তাহলে কি হবে এই জায়গাটায়, কি হবে না এভরিওয়ান, এটাকে কি দিয়ে করতে বলেছে না কারেক্ট প্রোনাউন। এখানে এভরিওয়ানও হবে, আবার তোমরা কেউ যদি বলে এভরিবডিও বসাতে পারো, এভরিবডিও হবে, দুটোই হবে। ঠিক আছে, এবার তারপরটা কি বলেছে, দে ক্লিনড দ্য হিপ অফ গার্বেজ, মানে তারা নোংরা পরিষ্কার করেছে। দে আস্কড নো বডি টু হেল্প দেন, এটা কি বলেছে, এটা করতে বলেছে এমফ্যাটিক প্রোনাউন দ্বারা করতে হবে, এটাকে রিরাইট করতে হবে। এমফ্যাটিক প্রোনাউন কথার অর্থ হলো, যেমন দেখবে তোমরা মানে কর্তা নিজের কাজ দিয়েই করে, অর্থাৎ শি কুক মানে সে রান্না করেছে বাই হারসেলফ, যেমন হারসেলফ, ইটসেলফ, সেলফ লাগানো যেইগুলো জিনিসগুলো হয় সেগুলো বেশিরভাগ হয় এমপ্যাথেটিক প্রোনাউন। ঠিক আছে, এমপ্যাথিক প্রোনাউন। তাহলে এখানে কি হবে, এখানে উত্তরটা হবে দে ক্লিনড দ্য হিপ অফ গার্বেজ অল বাই দেমসেলফ, কমা দিয়ে আস্কিং নো বডি ফর হেল্প। ঠিক আছে, তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, দে ক্লিন দ্য হিপ অফ গার্বেজ অল বাই দেমসেলফ আস্কিং নো বডি ফর হেল্প। ঠিক আছে, এবার তারপর রাইটিং স্কিল, এটা কি দিয়েছে, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 120, 120 ওয়ার্ডে লিখতে হবে। নেসেসিটি অফ ট্রাভেলিং ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে ভ্রমণের প্রয়োজনীয়তা লিখতে হবে। হিন্টস গিভ রিল্যাক্সিং, মানে আমাদেরকে রিল্যাক্স দেয়। ইন্ট্রোডিউস স্টুডেন্টস টু নিউ কালচার, ছাত্রদেরকে পরিচয় করায় নতুন সংস্কৃতির সাথে, ল্যাঙ্গুয়েজ ভাষার সাথে, এনভায়রনমেন্ট পরিবেশের সাথে, ফুডস খাবারের সাথে, হ্যাবিটস বাসস্থানের সাথে, এটসেট্রা। টিচ টু ফেস নিউ প্রবলেমস, শেখায় কিনা নতুন সমস্যা, অ্যান্ড ফাইন্ড সলিউশন, নতুন সমস্যার সম্মুখীন করতে শেখায় অ্যান্ড সমাধানও করতে শেখায়। অ্যান্ড টিচ অ্যাডজাস্টমেন্ট করার অর্থ হলো মানিয়ে নেওয়া। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা আমি তোমাদেরকে স্লাইডের মধ্যে দেখাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা স্লাইডের মধ্যে এই নেসেসিটি অফ ট্রাভেলিং ইন আওয়ার লাইফ এটা আমরা পড়ি। ঠিক আছে, দ্য নেসেসিটি অফ ট্রাভেলিং ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে ভ্রমণের প্রয়োজনীয়তা। ট্রাভেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, ভ্রমণ প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। ইট হেল্প আস, যেটা আমাদের সাহায্য করে, রিল্যাক্স অ্যান্ড রিফ্রেশ আওয়ার মাইন্ড, যেটা আমাদের মনকে কী করে শান্ত করে এবং সতেজ করে তোলে। হোয়েন উই ভিজিট নিউ প্লেসেস, আমরা যখন নতুন স্থানে ভ্রমণ করি, উই লার্ন, আমরা শিখি অ্যাবাউট ডিফারেন্ট কালচার্স, নতুন ভিন্ন ধরনের সংস্কৃতি, ল্যাঙ্গুয়েজ ভাষা, অ্যান্ড ফুড অ্যান্ড হ্যাবিটস বাসস্থান এবং খাদ্য। দিস ইজ ভেরি ইউজফুল ফর স্টুডেন্টস, এটা খুব কার্যকরী ছাত্রদের জন্য। অ্যাজ দে গেইন নলেজ আউটসাইড দেয়ার বুকস, তারা বইয়ের বাইরে থেকে তারা জ্ঞান অর্জন করতে পারে। ট্রাভেলিং অলসো টিচ আস হাউ টু ফেস নিউ প্রবলেমস, ভ্রমণ আমাদেরকে শেখায় কি না নতুন সমস্যার সম্মুখীন করতে, অ্যান্ড ফাইন্ড সলিউশন, তার সমাধান করতে। সামটাইমস, কখনো কখনো, হোয়েন উই হ্যাভ টু অ্যাডজাস্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টস, আমাদের কখনো কখনো ভিন্ন পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়। হুইচ মেক্স আস স্ট্রঙ্গার, যা আমাদেরকে শক্তিশালী করে তোলে, অ্যান্ড মোর পেশেন্স, এবং ধৈর্যশীল করে তোলে। ইট হেল্প আস, যা আমাদেরকে সাহায্য করে, বিকাম কনফিডেন্ট, আমাদের আত্মবিশ্বাস করে তুলতে সাহায্য করে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন করতে। উই অলসো মেক নিউ ফ্রেন্ডস, আমরা নতুন বন্ধুবান্ধব বানাই। কালেক্ট বিউটিফুল মেমোরিজ, সংগ্রহ করি সুন্দর স্মৃতি। ট্রাভেল ইজ নট জাস্ট ফান, মানে ভ্রমণ শুধু আনন্দই নয়, বাট অলসো আ গ্রেট ওয়ে লার্ন অ্যাবাউট দিস ওয়ার্ল্ড, এই বিশ্ব সম্পর্কে জানার জন্য এক বিশেষ রাস্তা। সো এভরিওয়ান শুড ট্রাভেল, সুতরাং প্রত্যেককেই ভ্রমণ করা উচিত। হোয়েন এভার পসিবল, যখনই সম্ভব হবে। টু এনজয় লাইফ, জীবনের আনন্দ উপভোগ করার জন্য। অ্যান্ড গেইন নিউ এক্সপিরিয়েন্স, এবং নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।